আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাঝে সবচেয়ে আলোচনায় আছে জামায়াতে ইসলাম। দলটির বর্তমান নেতাদের পাশাপাশি পূর্বের নেতাদের সম্পর্কেও নানান আলোচনা চলছে, বিশেষ করে সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে নিয়ে। বিজ্ঞ আলেম, ইসলামী চিন্তাবিদ, সুলেখক, রাজনীতিবিদ, ইসলামপ্রিয় জনগণের রুহানি উস্তাদ, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষখ্যাত এই মানুষটিকেও হাসিনা ছাড় দেয়নি। খুন, ধর্ষণ, লুটপাটের মামলা দিয়ে ওনাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে হাসিনার দোসররা। কিন্তু আসলে তিনি কতটা দোষী ছিলেন, আদৌ দোষী ছিলেন কিনা, দোষী না হয়েও কিভাবে এত ভয়ঙ্কর সাজা পেয়েছিলেন, চলুন একটু গভীরে যাওয়া যাক। মাওলানা মতিউর রহমান নিজামী ১৯৪৩ সালের ৩১ মার্চ পাবনা জেলার সাথে উপজেলার মনমথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রাম মনমথপুর প্রাইমারি স্কুলে তার লেখাপড়ার হাতে খড়ি। এরপর সাথিয়ার বোয়ালমারি মাদ্রাসা হয়ে পাবনার শিবপুর তহা সিনিয়র মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় প্রথম বিভাগে, সমগ্র বোর্ডে ১৬তম ও ১৯৬১ সালে একই মাদ্রাসা থেকে ফাজিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৬৩ সালে মতিউর রহমান নিজামী অন্যতম শ্রেষ্ঠ দ্বীনী শিক্ষা কেন্দ্র মাদ্রাসা-ই আলিয়া ঢাকা থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল পরীক্ষায় ফিকহ শাস্ত্রে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করেন। পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬৭ সালে কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন। ১৯৬১ সাল থেকে ইসলামী ছাত্র সংঘের দাওয়াতে সাড়া দিয়ে তিনি ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ওই সময় মাদ্রাসা ছাত্ররা তাদের দাবি দেওয়া আদায়ের জন্য আন্দোলন করছিল। ১৯৬২-৬৩ সালে কামিল শেষ বর্ষের মেধাবী ছাত্রনেতা নিজামী ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিসহ মাদ্রাসা ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেন। ১৯৬৪ সালে আইয়ুব খান প্রণীত অনইসলামিক ও অগণতান্ত্রিক শাসনতন্ত্রের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সর্বপ্রথম সোচ্চার হয়ে ওঠে এবং তীব্র আন্দোলন গড়ে তোলে। ইসলামী আন্দোলনকে স্তব্ধ করার লক্ষ্যে সরকার ১৯৬৪ সালে ৬ জানুয়ারি জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা সরকারি ষড়যন্ত্র ও দমন নীতির কাছে মাথা নত না করে সিওপি, ডিএসসি, পিডিএম এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন পরিচালনা করতে থাকে। এ সময় ইসলামী ছাত্র সংঘ মাওলানা নিজামীর নেতৃত্বে ৮ দফা দাবিতে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন গড়ে তোলে। ছাত্র জীবন শেষে মাওলানা মতিউর রহমান নিজামী ১৯৭১ সালে ৩০ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি পর্যায়ক্রমে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে ১৯৭৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে তিনি সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মনোনীত হন এবং ১৯৮৮ সাল পর্যন্ত এই দায়িত্বে অধিষ্ঠিত থাকেন। ১৯৮৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত একটানা ১২ বছর মাওলানা নিজামী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ সালের ১৯ নভেম্বর মাওলানা মতিউর রহমান নিজামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দ্বিতীয় আমির হিসাবে নির্বাচিত হন। ছাত্র জীবন থেকে এদেশে ইসলাম কায়েম করতে গিয়েই তিনি মূলত ইসলামের শত্রুদের শত্রুতে পরিণত হন। নিজামী স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে আধিপত্যবাদ ও নাস্তিকতাবাদী গোষ্ঠী তার বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র শুরু করে। ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও সংঘাত সংঘর্ষ বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য তৎকালীন ভাইস চ্যান্সেলর কর্তৃক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বৈঠক ডাকা হয়। আমন্ত্রিত হয়ে মাওলানা মতিউর রহমান নিজামী এই বৈঠকে উপস্থিত হন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার উপর নগ্ন হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন এবং দীর্ঘ সময় চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে ওঠেন। ১৯৯৬ পরবর্তী আওয়ামী লীগের শাসনামলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী পুলিশ বাহিনী সরাসরি তার মতো প্রাজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদের ওপর লাঠিচার্জ করা দুঃসাহস প্রদর্শন করে, কিন্তু কোনো হুমকি, আঘাত ও আক্রমণ কখনো তাকে বিচলিত করতে পারেনি। এরপরই মূলত তাকে ফাঁসিতে ঝুলানোর ষড়যন্ত্র করা হয়। ২০০৭ সালের অবৈধ তত্ত্বাবধায়ক সরকার অন্যায়ভাবে মাওলানা নিজামীকে গ্যাটকো মামলায় ২০০৮ সালের ১৮ মে দিবাগত রাতে গ্রেফতার করে। আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি ওই বছর ১৫ জুলাই মুক্তি লাভ করেন। এর কয়েক মাস পর ১০ নভেম্বর বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বিশেষ আদালতে হাজির হতে গেলে জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। হাইকোর্ট তাকে ১২ নভেম্বর জামিন দিলে তিনি ১৬ নভেম্বর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। ২০১০ সালের ২৯ জুন
মাওলানা মতিউর রহমান নিজামীকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বানোয়াট ঠুনকো অভিযোগে গ্রেফতার করা হয়। 9টি হয়রানিমূলক মামলায় জড়ানো হয় মাওলানা নিজামীকে। এসব মামলায় তাকে 24 দিন রিমান্ডে নেওয়া হয়। একটি রাজনৈতিক দলের প্রধান ও শীর্ষস্থানীয় আলেমকে রিমান্ডে নিয়ে মানসিক নির্যাতনের ঘটনা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে করেছে কলঙ্কিত। অন্যান্য মামলায় জামিন পাওয়ার পরও সরকার হীন উদ্দেশ্যে কথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 2010 সালে 2 আগস্ট তাকে গ্রেফতার দেখায়। সেই যে গ্রেফতার করে তারপর আর জামিন দেওয়া হয়নি। কারাগারে রেখে ওনাকে নানান মামলায় ফাঁসানো হয়। তাকে ফাঁসি রায় দেন হিন্দু বিচারকরা। ভাবতে পারেন, একটা মুসলিম দেশে হিন্দু বিচারক রায় দেন, তাও আবার কার বিপক্ষে রায় দিয়েছে? যিনি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সাবেক আমির এবং বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজামী ছিলেন একজন বিজ্ঞ আলেম, ইসলামী চিন্তাবিদ, সুলেখক, ইসলামপ্রিয় জনগণের রুহানি উস্তাদ ও বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ। 2015 সালে আমেরিকার বিখ্যাত সংস্থা দ্য রয়্যাল ইসলামিক স্টাডিজ সেন্টার প্রকাশিত তালিকায় বিশ্বের 500 প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এই মানুষটি 1991 এবং 2001 সালে মোট 2 বার তিনি বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 থেকে 2006 মেয়াদে তিনি বাংলাদেশের কৃষি ও শিল্পমন্ত্রী হিসাবে সর্বমহলে নিজেকে একজন সৎ, দক্ষ ও অমায়িক নেতার আসনে অধিষ্ঠিত করেছেন। সুদীর্ঘ 45 বছরের রাজনৈতিক জীবনে দেশবাসীর কল্যাণে নিবেদিত মাওলানা নিজামীর ব্যক্তিত্ব দেশবাসীর হৃদয়ে তাদের প্রিয় নেতা হিসাবে স্থান করে নিয়েছিলেন। যেসব মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে মাওলানা নিজামীকে ফাঁসির মতো সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত করা হল, তা ন্যায় বিচারের ইতিহাসকে কলঙ্কিত করেছে। কারণ 1971 সালে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন অপরাধের তদন্তে স্বাধীনতাত্তর গঠিত বিভিন্ন তদন্ত কমিশনের চূড়ান্ত রিপোর্ট এবং সরকারি নথিতে কোথাও তার নাম ছিল না। ট্রাইব্যুনাল গঠনের পূর্ব পর্যন্ত তথাকথিত মিথ্যা অভিযোগে সারা বাংলাদেশে তার বিরুদ্ধে কোনো মামলা তো দূরে থাক, একটি জিডি পর্যন্ত করা হয়নি। 1992 থেকে 1996 সময়ে শেখ হাসিনা কর্তৃক জনাব নিজামীর পাশে বসে সাংবাদিক সম্মেলন করা সহ কেয়ারটেকার সরকার পদ্ধতি প্রতিষ্ঠার দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি প্রণয়নে জামায়াত নেতৃবৃন্দের সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনেক বৈঠক হয়েছে। এমনকি 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠনে ও দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে তাদের দলের সিনিয়র নেতাদেরকে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের কাছে পাঠিয়েছিলেন। তখন নিশ্চয়ই মাওলানা নিজামী রাজাকার ও যুদ্ধ অপরাধী ছিলেন না। মূলত আওয়ামী লীগের সাথে থাকলে সঙ্গী, বিরোধী হলেই জঙ্গি, যুদ্ধ অপরাধী। আসলে মাওলানা মতিউর রহমান নিজামীর অপরাধ হল তিনি ইসলামী আন্দোলনের নেতা ছিলেন নীতির প্রশ্নে আপোষহীন। তার রাজনীতি ছিল ব্যক্তি ও দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে। তিনি ছিলেন দেশের জনগণ ও মুসলিম উম্মার স্বার্থের পক্ষে। বাংলাদেশকে যারা তাবেদার রাষ্ট্র বানাতে চায় তাদের অবৈধ স্বার্থ হাসিলের পথে মাওলানা নিজামী ও তার দল জামায়াত ইসলামীকে তারা প্রধান বাধা হিসেবে ধরে নিয়েছিল। সেজন্য পরিকল্পিতভাবে সর্বজন শ্রদ্ধেয় গণমানুষের প্রাণপ্রিয় এ নেতাকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা অভিযোগ ও সাজানো সাক্ষীর ভিত্তিতে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করেছে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন, শীর্ষ ইসলামী ব্যক্তিত্ব বিভিন্ন দেশের সমালোচনা ও ফাঁসি কার্যকর না করার অনুরোধ উপেক্ষা করে নির্মমভাবে তাকে হত্যা করে জুলুমবাজ সরকার। তার মতো পরিচ্ছন্ন ও বর্ষিয়ান একজন রাজনীতিবিদদের রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার হয়ে বিদায় নেওয়া সত্যি উদারতা ও সম্প্রীতিতে বিশ্বাসী বাংলাদেশের নাগরিকদের জন্য বেদনাবিধুর, লজ্জাজনক ও দুঃখজনক। মাওলানা নিজামীর এই ফাঁসি মুসলিম উম্মার দেহে যে ক্ষতের সৃষ্টি করেছে তা বর্তমান আওয়ামী সরকার কর্তৃক পরিকল্পিত এক অমার্জনীয় ও নজিরবিহীন ভুল সিদ্ধান্ত হিসাবে চিহ্নিত হয়ে থাকবে শতাব্দীর পর শতাব্দী। এই হত্যাকাণ্ডের বিপক্ষে এখন মামলা করা উচিত। জামায়াতের বর্তমান আমির আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে মাফ করে দিতে চাইলেও আমরা তার পক্ষে নই। নিজামী সহ এত সব আলেম ওলামাদের হত্যার প্রতিশোধ নিতে চাই আমরা। হাসিনাকেও ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর না করা অবধি আমাদের মন শান্তি পাবে না। কি বলেন আপনি প্রিয় ভাই? একমত হলে কমেন্টে অবশ্যই এস লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।